একটি গ্রামে প্রচলিত আছে এক অদ্ভুত নিয়ম। গ্রামের সব পুরুষরা মিলে একটাই মেয়েকে ভোগ করত। কিন্তু কেন? নমস্কার বন্ধুরা, আমি অয়ন্তিকা এসে গেছি আপনাদের জন্য নতুন একটি সিনেমার এক্সপ্লেন নিয়ে। আজকের সিনেমাটি 2023 সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম মুভি মঙ্গলভরম। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় 1986 সালে মহালক্ষ্মীপুরম গ্রামে। রবি আর শ্যালু নামের দুটো বাচ্চা একটা বাগান থেকে আম চুরি করে পালাচ্ছিল। তারপর তারা একটা ফাঁকা জায়গায় গিয়ে আমগুলো ভাগ করে নেয়। রবি আর শ্যালু খুব ভালো বন্ধু। রবি শ্যালুকে বলে যে তোকে কাজল পরলে আরও ভালো লাগবে। শ্যালু বলে যে তার কাজল শেষ হয়ে গেছে আর দিদা তাকে এখনো কিনে দেয়নি। তখন রবি তার পকেট থেকে একটা কাজলের কৌটো বের করে তাকে দেয়। সে বলে যে এটা সে মহালক্ষ্মীর মন্দির থেকে নিয়ে এসেছে। মন্দিরে হোম হয়ে ছাদের দেওয়ালে যে কালি পড়ে সেটা থেকে কাজল বানিয়ে সে নিয়ে এসেছে শ্যালুর জন্য। শ্যালু তো এটা শুনে অবাক হয়ে যায় যে সে একা একা রাতে সেখানে গিয়েছিল, কারণ গ্রামের সবাই মহালক্ষ্মী দেবীকে ভয় পায়। ফেরার পথে কলা বাগানের মধ্যে দিয়ে আসার সময় একটা পাতকুয়োর ভিতর থেকে একটা কুকুর বাচ্চা কুড়িয়ে পায় তারা। শ্যালু সেটা বাড়ি নিয়ে যাবে বলে। এইদিকে শ্যালুর বাবা আর সৎ মা তার দিদার কাছে আসে। শ্যালুর মায়ের নামে যে জমিটা আছে সেটা তাদের নামে করে দিতে বলে, কিন্তু শ্যালুর দিদা রাজি হয় না। তার সৎ মা সেই নিয়ে তার দিদার সাথে ঝগড়া শুরু করে দেয়। শ্যালুর বাবার কাশি শুরু হওয়ায় সে তাকে এক গ্লাস জল দিতে যায়। তখন তার সৎ মা গ্লাস ছুঁড়ে ফেলে দেয় আর বলে যে যেখানে আমাদের কথা শুনতে কেউ রাজি নয় সেখানে আমরা জল খাবো না। তারপর তারা সেখান থেকে চলে যায়। একদিন সকালে শ্যালুর দিদা জানতে পারে যে শ্যালুর মাসিক শুরু হয়ে গেছে। তখন সে তার বাবা আর সৎমাকে ফোন করে বলে ওদের বাড়ি আসতে। ছোট করে একটা আচার নিয়ম করা হবে। ওর বাবা তখন জানিয়ে দেয় যে জমি জায়গা যখন দেয়নি তখন আমরা আর যাব না ওখানে। ওর দিদা তাই একাই ওকে সব করে দেয়। ওই দিন রাতে গ্রামের লোকেদের চিৎকারে শ্যালু আর ওর দিদা বাইরে ছুটে আসে। তারা দেখে যে রবিদের ঘরে আগুন লেগে গেছে। আগুনে রবি আর তার বাবা পুড়ে মারা যায়। রবি মারা যাওয়ার পর শ্যালু খুব একা হয়ে পড়ে। এরপর 18 বছর কেটে যায়। শ্যালু এখন কলেজে পড়ে, তবে রবির দেয়া কাজলের কৌটোটা সে এখনও নিজের কাছেই রেখেছে। ওর পোষা সেই ছোট কুকুরটাও এখন অনেক বড় হয়ে গেছে। কলেজের এক ইংলিশ প্রফেসর শ্যালুকে খুব পছন্দ করে। শ্যালুও মনে মনে তাকে পছন্দ করে। একদিন শ্যালু সেই প্রফেসরটার জন্মদিনে পায়েস করে তার ঘরে নিয়ে যায়। সেদিন বৃষ্টি হচ্ছিল। প্রফেসর তাই কিছুক্ষণ তাকে বসতে বলে। এই সময় সে শ্যালুকে শেক্সপিয়ারের রোম্যান্টিক একটা উপন্যাস বলতে থাকে। গল্প বলার অছিলায় সে শ্যালুর কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে। শ্যালু কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে আসে। কিন্তু শ্যালুর এক ধরনের শারীরিক সমস্যা আছে। সে কোনো পুরুষের ছোঁয়া পেলেই তার সাথে শারীরিক সম্পর্ক করতে তার ইচ্ছা যায়। তখন তার স্নায়ুর ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। কোথায় কখন কার সাথে কি করছে সেসব কিছুই খেয়াল থাকে না তার। তাই সে আবার যায় স্যারটার কাছে। তাদের মধ্যে এরপর শারীরিক সম্পর্ক তৈরি হয়। এইভাবেই দিন কাটতে থাকে আর তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। শ্যালু বেশ খুশিই ছিল। একদিন সে স্যারটার বাড়ি গিয়ে দেখে যে দরজায় চাবি দেয়া। কলেজেও সেদিন স্যার আসেনি। শ্যালু তাই একটু চিন্তায় ছিল। বাড়ি ফেরার সময় সে দেখে যে টিচার্স রুমের সামনে প্রচুর ভিড়। সব স্টুডেন্টরা সেখানে উঁকি মেরে কিছু দেখছে, তাই সেও দেখতে যায়। আর গিয়ে দেখে যে তার প্রেমিক একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। এটা দেখে তো তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। স্যারটা সবাইকে বলছিল যে তাদের 3 বছরের সম্পর্ক আজ পূর্ণতা পেল। এরপর সে তার বউকে নিয়ে গাড়িতে উঠতে গিয়ে দেখে যে শ্যালু দাঁড়িয়ে আছে। সে তখন শ্যালুকে গিয়ে বলে যে শ্যালু হচ্ছে শেক্সপিয়ারের উপন্যাসের একটা অধ্যায়ের মতো, যাকে সারা জীবন পড়তে ভালো লাগে না, মাঝে মধ্যে সুযোগ পেলে পড়ে নেওয়া উচিত। তাই সেও সুযোগ বুঝে শ্যালুকে পড়ে ছেড়ে দিয়েছে। এরপর সে তার বউকে নিয়ে সেখান থেকে চলে যায় আর শ্যালু বসে বসে কাঁদতে থাকে। কলেজ থেকে ঘরে এসে সে তার দিদাকে ডাকে। দিদা ঘুম থেকে না ওঠায় সে গিয়ে দেখে যে তার দিদা মারা গেছে। এই খবর পেয়ে তার বাবা আর সৎমা আসে।
গ্রামের লোকেরা তার বাবাকে বলে যে শ্যালুকে এখান থেকে নিয়ে যেতে, ওরা ছাড়া এখন আর শ্যালুর কেউ নেই। কিন্তু ওরা নিয়ে যেতে রাজি হয় না। ওর বাবা বলে যে ওর নামে যে 3 একর জমি আছে সেটা দিয়ে দিতে, তবেই ওকে নিয়ে যাবে। শ্যালু তখন আলমারি থেকে জমির কাগজপত্র বের করে নিয়ে গিয়ে ওর বাবার মুখে ছুঁড়ে দেয় আর বলে যে এগুলো নিয়ে বেরিয়ে যাও এখান থেকে। ওর বাবা তখন বলে যে এতগুলো লোকের সামনে তুই নিজের বাবাকে অপমান করলি। শ্যালু তখন বলে যে তুমি একটা বাবা, এগুলো নাও আর এখান থেকে যাও। ওর বাবা তখন বলে যে সারা জীবনে আর কোনোদিনও ওর মুখ দেখবে না। শ্যালুর জীবন থেকে তার প্রেমিক, তার দিদা, বাবা, মা সবাই হারিয়ে যায়। সে একদম একা হয়ে পড়ে। একদিন সে মাঠের ধারে একা বসেছিল। সেই সময় ওদের গ্রামের একটা ছেলে ওর কাছে যায়। শ্যালুর সেই শারীরিক সমস্যাটার জন্য সে নিজেকে সামলে রাখতে পারে না, আর এটার সুযোগ সেই ছেলেটা নেয়। এইভাবে একের পর এক দিন কাটতে থাকে। গ্রামের ছেলেরা একে একে শ্যালুর সাথে শারীরিক সম্পর্কে যেতে থাকে। শ্যালুও জিনিসটা বুঝতে পারে যে সবাই তার সুযোগ নিচ্ছে। সে তাই তার হাতে একটা গার্ডার বেঁধে রাখত। যখনই তার এরম হতো, সে সেই গার্ডারটা টেনে নিজেকে আঘাত করত, ফলে তার নার্ভগুলো নিয়ন্ত্রণে থাকত। আর একটা অদ্ভুত ব্যাপার সে লক্ষ্য করত। মাঝে মধ্যেই সে দেখত যে তার মাথার ওপর অনেকগুলো রং বেরঙের প্রজাপতি উড়ছে। শ্যালুর এই ব্যাপারটা গ্রামের জমিদারের কানে যায়। সে নির্দেশ দেয় যে এরম নির্লজ্জ মেয়ের জায়গা তার গ্রামে হবে না, তাকে যেন গ্রাম থেকে বের করে দেওয়া হয়। তারপর গ্রামের সবাই মিলে তাকে ইট ছুঁড়ে মারতে থাকে আর উল্টোপাল্টা করে অপমান করে গ্রাম থেকে বের করে দেয়। পরের দিন সকালে সবাই দেখে যে গ্রামের বাইরের একটা কলা বাগানের ভিতর থাকা পাতকুয়োতে ঝাঁপ দিয়ে শ্যালু আত্মহত্যা করেছে। তাকে গ্রামের সবাই এতই ঘৃণা করত যে কেউ তাকে দাহ করতেও এগিয়ে আসেনি। এরপর কেটে যায় প্রায় 2 বছর। একদিন সকালে সবাই দেখে যে গ্রামের একটা কারখানার দেওয়ালে কেউ কিছু লিখে দিয়ে গেছে। সেটা দেখতে সবাই সেখানে পৌঁছে যায়। কাশিরাজ আর পুলি 2 বন্ধু, তারাও সেখানে যায়। পুলি অন্ধ, তাই সে কাশিরাজকে জিজ্ঞাসা করে যে দেয়ালে কি লেখা আছে। কাশিরাজ তাকে বলতে চায় না। এই সময় ড্যানিয়েল নামের একটা লোক সেখানে আসে। সে পড়াশোনা জানে না, তাই সেও কাশিরাজকে পড়ে বলতে বলে যে কি লেখা আছে। কাশিরাজ বলে যে গ্রামের সামলার বর ছোট প্রতাপ রাজুর সাথে ড্যানিয়েলের বউয়ের যে অবৈধ সম্পর্ক আছে সেটা গ্রামের সবাইকে মেনে নিতে হবে। এটা শুনে তো ড্যানিয়েল রেগে যায় আর তার বউকে মারতে ছুটে যায়। এরপর গ্রামের সেই কলা বাগানের পাতকুয়োর ওপর অনেক প্রজাপতি উঠতে দেখতে পায় একটা লোক। সে সেখানে গিয়ে দেখে যে ড্যানিয়েলের বউ আর সামলার বর সেখানে মরে পড়ে আছে। গ্রামে খবর পৌঁছতেই সবাই দেখতে আসে। গ্রামের থানায় নতুন এসআই এসেছে, সে মহিলা। সেও খবর পেয়ে পুলিশ নিয়ে সেখানে লাশ দেখতে আসে। গ্রামের ফটোগ্রাফার বাসুকে ডাকা হয় ছবি তুলতে। সবাই তো অবাক হয়ে যায় এটা ভেবে যে কালকেই ওদের নাম দেওয়ালে লেখা ছিল আর আজ ওরা মারা গেল। এসআই ডেড বডি দুটো পোস্টমর্টমের জন্য পাঠাতে বলে, কিন্তু গ্রামের লোকেরা তাকে বাধা দেয়। কাশিরাজ বলে যে এর আগে গ্রামে কখনো এমন হয়নি, তাই প্রকাশবাবু অর্থাৎ গ্রামের জমিদারকে জানিয়ে কাজটা করলে ভালো হয়। কিছুক্ষণ পর প্রকাশ সেখানে আসে। এসআই তাকে গিয়ে বলে যে তার নাম মায়া, সে নতুন এসেছে এই থানায়। এই মৃত্যুটা নিয়ে তার মনে সন্দেহ আছে, তাই বডি দুটোর পোস্টমর্টম করতে হবে। প্রকাশ তখন বলে যে এই গ্রামে শুধু ছাগল মুরগিকেই কাটা হয়, মানুষ নয়। এদের অবৈধ সম্পর্ক নিয়ে কেউ দেয়ালে লিখে দিয়েছিল, তাই অপমান সহ্য করতে না পেরে দুজন বিষ খেয়ে মরে গেছে, এটাই সত্যি। মহালক্ষ্মী মায়ের পুজো উপলক্ষে মেলা হবে, তাই মন্দিরের পণ্ডিত জমিদারের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু সে টাকা দিতে চায় না, কারণ সে ভগবানকে বিশ্বাস করে না। তবে জমিদারের বউ তাকে টাকা দেয়। পণ্ডিত বলে যে মায়ের পুজো মঙ্গলবার হবে, কারণ মায়ের পছন্দের দিন ওইটা। মা স্বয়ং আপনার রূপে পৃথিবীতে এসেছেন, তাই এত বাধা বিপত্তির পরেও মায়ের পুজো করা সম্ভব হয়। কিছুদিন পর আবার দেয়ালে কেউ লিখে দেয় যে কৃষ্ণার সাথে কৈটাসুরীর বউ নাগমণির যে অবৈধ সম্পর্ক আছে সেটা যেন সবাই ক্ষমা করে দেয়।
আর ঠিক এরপরে খবর আসে যে তারা দুজন গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে মারা গেছে। এরপর পুলিশ বডি দুটো পোস্টমর্টম করতে নিয়ে যায়। প্রকাশ বাধা দিয়েছিল, কিন্তু তার কথা মায়া শোনেনি। একদিন গ্রামের সবাই মিলে বসে এই সমস্যার সমাধান কি করে করা যায় তা নিয়ে আলোচনা করছিল। মন্দিরের পণ্ডিত তখন বলে যে মা হয়তো রুষ্ট হয়ে আছেন, তাই এসব হচ্ছে। সব খুনগুলো তো মায়ের পছন্দের দিন মঙ্গলবারেই হচ্ছে, তাই একটা যজ্ঞ করা ভালো। এই নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকে। শেষে ঠিক হয় যে মঙ্গলবারের আগের দিন রাতে গ্রামের রাস্তায় সবাই পাহারা দেবে, সন্দেহজনক কাউকে দেখলেই ধরে ফেলবে। কথা মতো সেদিন গ্রামে প্রচার করে দেয়া হয় যে সবাই রাতে যেন ঘরেই থাকে। রাতে গ্রামের লোকেরা দল বেঁধে বেরোয় খুনিকে খুঁজতে। হঠাৎ করেই তারা দেখে যে গলির মধ্যে একটা লোক পাথর দিয়ে কিছু লিখছে। তারা সেই লোকটাকে ধরতে যায়। লোকটা ছুটে পালায়। সবাই তার পিছনে ছোটে। শেষে তারা সেই লোকটাকে ধরে ফেলে। আর সেই লোকটা ওদেরই গ্রামের একজন ছিল। তার নাম হলো নানি। সবাই মিলে তাকে ধরে পুলিশে দিয়ে দেয়। সে পুলিশকে বলে যে সে এসব খুনগুলো করেনি। তার আর গুর্জার বোনের মধ্যে সম্পর্ক আছে, তাই ওদের নাম যদি দেয়ালে লেখা হয় তাহলে গুর্জা তার বোনের মৃত্যুর ভয়ে ওদের দুজনের বিয়ে দিয়ে দেবে। তাই সে দেয়ালে নাম লিখতে গিয়েছিল। এর 1 সপ্তাহ পর পোস্টমর্টমের রিপোর্টগুলো আসে। মায়া সেটা দেখে বলে যে নানি এসব খুনগুলো করেনি, এর পিছনে অন্য কারো হাত আছে। এইদিকে গ্রামের ডাক্তার রাতে বাড়ি ফেরার সময় সেই পাতকুয়োর কাছে শ্যালুর আত্মা দেখতে পায়। গ্রামে খবর যেতেই সবাই ভয় পেয়ে যায় আর ভাবে যে এসব খুনগুলো ওই ডাইনিটাই করছে। এরপর আবার মঙ্গলবারের আগের দিন রাতে সবাই পাহারা দিতে বেরোয়। মায়াও সেদিন খুনিকে খুঁজতে বেরোয়। এই দিন সেই ডাক্তারটা একটা ফাঁকা জায়গা দেখে দেয়ালে কিছু লিখতে যাচ্ছিল। তখনই মায়া সেখানে পৌঁছে যায়। সে বলে যে মিথ্যে ডাইনির গল্পটা গ্রামের লোকেরা কতটা বিশ্বাস করেছে জানি না, কিন্তু আমি খুব ভালো মতোই করেছি। তুই খুব ভালো করেই জানতিস যে গ্রামের লোকেরা পোস্টমর্টম করতে দেবে না, তাই ওদেরকে বিষ খাওয়াতে তোর বেশ সুবিধাই হয়েছে। এরপর ওদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আর ডাক্তারটা একটা অজ্ঞান করার ইঞ্জেকশন নিয়ে মায়ার ঘাড়ে দিয়ে দেয়। ফলে সে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরতে সে দেখে যে ডাক্তারটা তাকে বেঁধে রেখেছে। এইসব খুনগুলো সে কেন করছে জানতে চাওয়ায় সে বলে যে সে এসব শ্যালুর জন্য করছে। গ্রামের লোকের কাছে শ্যালু অন্যরকম আর তার কাছে সে অন্যরকম। একদিন রাতে বাড়ি ফেরার সময় শ্যালুকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে সে। তারপর তাকে তুলে নিয়ে গিয়ে তার চিকিৎসা করে। শ্যালু পুরো পাগলের মতো আচরণ করছিল, তাই সে শ্যালুর রক্ত পরীক্ষা করতে দেয়। সেটা থেকে জানা যায় যে শ্যালুর হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার আছে, অর্থাৎ সাধারণ মানুষের থেকে তার সেক্সুয়াল হরমোনগুলো 10 গুণ বেশি ক্ষরণ হয়। ছোট থেকে মানসিক চাপ বা একাকিত্ব, শিশু নির্যাতন এসবের জন্যও এটা হতে পারে। এই রোগে আক্রান্ত ব্যক্তি একটা সময় পর পাগল হয়ে যায়। সে নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য নিজেকেই আঘাত করে। এই সময় মানুষের এমন একজনের প্রয়োজন হয় যে তাকে ভালোবেসে আগলে রাখবে, নিজের করে রাখবে, আর তার সাথে অ্যান্টি অ্যান্ড্রোজেন ওষুধ দিতে হবে। এরপর থেকে সেই ডাক্তার শ্যালুর খেয়াল রাখতে থাকে নিজের মেয়ের মতো করে। কিন্তু শ্যালুকে ভিতরে ভিতরে কিছু একটা একাকিত্ব খেয়ে নিচ্ছিল। সে বলে যে তার নিজের তো কেউ নেই, কার জন্য সে বেঁচে থাকবে। ঠিক এই সময় তার জীবনে আসে রবি, তার ছোটবেলার বন্ধু। ডাক্তারটা রবির সাথে কথা বলে তাকে শ্যালুর কাছে নিয়ে যায়। রবি শ্যালুকে বলে যে তার বাবা শ্যালুকে খারাপ নজরে দেখত। সে একদিন শ্যালুর সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। সেটা দেখে রবি ঠিক করে যে সে তার বাবাকে মেরে দেবে। তাই সেদিন রাতে সে তার বাবার মাথায় পাথর দিয়ে মেরে শেষ করে দেয় আর ঘরে আগুন লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে যায়। গ্রামের সবাই ভাবে বাবা আর ছেলে দুজনেই মরে গেছে। যাতে তাকে কেউ চিনতে না পারে তাই সে একটা মুখোশ পরে থাকত। সে সবসময় শ্যালুর ওপর নজর রাখত। তার বাবা শ্যালুর সাথে যা করেছিল তার জন্য সে লজ্জায় শ্যালুর সামনে আসতে পারেনি। সে শ্যালুর এই শারীরিক সমস্যাটা বুঝতে পারে আর ঠিক করে যে শ্যালুকে বিয়ে করবে। তাই ডাক্তার আর রবি ঠিক করে পরের দিন গিয়ে শহর থেকে বিয়ের সব জিনিসপত্র কিনে নিয়ে আসবে।
তারপর তারা বিয়ে করে দূরে কোথাও চলে গিয়ে নতুন করে জীবন শুরু করবে। কিন্তু এসবের মধ্যেই এই অঘটন ঘটে যায়। একদিন রাতে বাড়ি ফেরার সময় কয়েকটা ছেলে শায়লুর পিছু নিয়েছিল। সে ওদের থেকে বাঁচতে একটা ভাঙা বাড়িতে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে দেখে যে বাসু আর গ্রামের জমিদারের বউ, যাকে সবাই ভগবান মনে করে, তাদের দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। এসব দেখে সে ফিরে আসার সময় পড়ে যায়, আর সেই আওয়াজ পেয়ে জমিদারের বউ বাইরে দেখতে আসে। সে শায়লুকে দেখতে পায়। এরপর সে ঠিক করে যে শায়লুকে মেরে ফেলবে। জমিদারের বউয়ের কথা মতো নাগমণি, কৃষ্ণা, ছোট প্রতাপ আর ড্যানিয়েলের বউ প্রথমে শায়লুকে নিয়ে উল্টোপাল্টা বোঝায় গ্রামের লোককে। শায়লু একটা নোংরা মেয়ে এই কথাটা জমিদারের কানেও তোলে। তারপর তাকে গ্রাম থেকে বের করে দেয়। এরপর তারা 6 জন মিলে ওকে সেই পাতকৌটোর কাছে নিয়ে যায়। শায়লু অনেক করে বলে যে সে এখান থেকে অনেক দূরে চলে যাবে আর ওদের সম্পর্কে কাউকে কিছুই বলবে না। তাও ওরা শায়লুর কথা শোনে না। তাকে গলায় দড়ির ফাঁস দিয়ে মেরে ফেলে আর কুয়োতে ফেলে দেয়। পরের দিন ডাক্তারবাবু আর রবি শহর থেকে সব কেনাকাটা করে ফিরে এসে দেখে যে শায়লু মারা গেছে। তারপরেই তারা ঠিক করে যে এর বদলা তারা নেবেই। এই কথাগুলো ডাক্তারবাবু যখন মায়াকে বলছিল, তখন ঘরের বাইরে থেকে জমিদার সব কথা শুনে নেয়। সে তারপর ঘরে যায় আর তার বউয়ের গলা টিপে ধরে। সে বলে যে ভিতরে ভিতরে এত অন্যায় কাজ করে লোকের সামনে সাধু সেজে থাকিস, এইসব কিছুর গোড়ায় তুইই আছিস। ওর বউ তখন বুঝে যায় যে জমিদার সব জেনে গেছে। সে তাই ছুরি নিয়ে ওর পেটে ঢুকিয়ে দেয়। তারপর সে তার বউয়ের চুল ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে দেয়। নিচে এসে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় আর বলে যে তোর মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই সময় ডাক্তার জমিদারের বউকে মারতে তার বাড়িতে আসে আর সে এসব দেখে। তারপর চুপচাপ সেখান থেকে চলে যায়। এইদিকে বাসু বাইক নিয়ে ঘর আসার সময় বনের ভিতর একজনকে দেখতে পায় মুখোশ পরে। এটাই রবি। সে বাসুর ওপর আক্রমণ করে। বাসু নিজেকে বাঁচাতে ওর পেটে ছুরি মেরে দেয়। তারপর দুজনের মধ্যে মারপিট লেগে যায়। শেষে একটা ত্রিশূল দিয়ে রবি বাসুকে মেরে দেয় আর তার বডিটা মাটি চাপা দিয়ে দেয়। এরপর সে সেই কুয়োটায় গিয়ে ঝাঁপ দিয়ে দেয় আর তার শায়লুর কাছে পৌঁছে যায়। পরের দিন সকালে সবাই জমিদারের বউকে দেখতে যায়। জমিদার সবাইকে বলে যে গ্রামের মধ্যে এসব ঘটনা হতে দেখে ও নিজেকে মহালক্ষ্মী দেবীর কাছে সমর্পণ করে দিয়েছে। এসআই সবকিছু জেনেও চুপ থাকে। পরে একদিন ডাক্তারবাবু জমিদারের কাটা জায়গার চিকিৎসা করতে আসে। তখন সে ডাক্তারকে জিজ্ঞাসা করে যে যেদিন শায়লু মরেছিল সেদিন তো ওরা শহরে গিয়েছিল, তাহলে ওরা কি করে জানলো যে শায়লুকে কারা মেরেছে? তখন ডাক্তার শুধু হেসে সেখান থেকে বেরিয়ে যায়। পুলি যে অন্ধ, সে আসলে অন্ধ নয়, অন্ধ হওয়ার নাটক করে যাতে তাকে সবাই বিনা পয়সায় খেতে দেয়। সে ওই দিন আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সব দেখে। ওদেরকে পুলিই সব সত্যিটা বলেছিল। পুরাণে মানুষ পাপ করলে ভগবান স্বয়ং নেমে এসে তার শাস্তি দিতেন, কিন্তু এখন ভগবান নিজে আসেন না, বরং মানুষের রূপে এসে শাস্তি দেন। এক্সপ্লেনটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক এবং এরম আরও মুভির এক্সপ্লেন শুনতে গেলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।